হ্যালো ফুটবল ফ্রিক। আজকে আমি কথা বলবো ম্যান সিটির ডাউনফল নিয়ে। কিভাবে এই ম্যান সিটি এত অপ্রতিরোধ্য হওয়ার পরেও বর্তমানে ম্যান সিটির কিন্তু ডাউনফল চলতেছে। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন ম্যান সিটি কিন্তু লাস্ট ৫-১০ বছরে যেভাবে এই প্রিমিয়ার লিগ ডমিনেট করছে, অন্য কোনো ক্লাব কিন্তু কখনোই এরকম প্রিমিয়ার লিগের ইতিহাসে করতে পারেনি। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন ম্যানচেস্টার ইউনাইটেড স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় এরকম ডমিনেট করছে। কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। কিন্তু এই আধুনিক যুগের ফুটবলে কিন্তু প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম ম্যান সিটি এইভাবে প্রিমিয়ার লিগ ডমিনেট করছে এবং প্রিমিয়ার লিগের মতো লিগকে কিন্তু তারা বোরিং করে ফেলছে অলরেডি। কেননা তারা কিন্তু একটানা ৬-৭টি প্রিমিয়ার লিগ জিতছে। মাঝখানে শুধু একবার জিততে পারেনি, সেটি জিতছে লিভারপুল। অর্থাৎ একটি বাদে ধরতে গেলে তারা টানা ৭টি প্রিমিয়ার লিগ টাইটেল জিতছে এবং শুধু ৭টি প্রিমিয়ার লিগ টাইটেল না, এর সাথে অসংখ্য এফএ কাপ বলেন, সুপার কাপ বলেন, তারপর তারা কিন্তু ২০২২-২৩ সিজনে ট্রেবলও জিতছেন ম্যানচেস্টার সিটি। তারপর ক্লাব ওয়ার্ল্ড কাপ বলেন, চ্যাম্পিয়ন্স লিগ বলেন, সব কম্পিটিশনে কিন্তু ম্যানচেস্টার সিটির একটি বড় দাপট সবসময় ছিল। তারা হয়তো চ্যাম্পিয়ন্স লিগ একটা জিতলেও কিন্তু তারা কিন্তু সবসময় চ্যাম্পিয়ন্স লিগের হয় সেমিফাইনাল কিংবা ফাইনালে এই পর্যায়ে যেত এবং তারা যে হারতো তারা যাদের কাছে হারতো, অর্থাৎ ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগে যার কাছে হারতো তারাই কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন্স লিগের উইনার হতো। কিন্তু হঠাৎ কি হলো এই ম্যান সিটির, যে এই ম্যান সিটির এতটা ডাউনফল শুরু হলো? তারা কিভাবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রাউন্ড অফ 16-এ নক আউট হয়ে গেল? প্রিমিয়ার লিগে তারা টপ 5-এ ওঠার জন্য লড়াই করতে হচ্ছে। যে ম্যান সিটি কিন্তু লাস্ট ১০ বছরে তাদের প্রিমিয়ার লিগে সর্বনিম্ন যদি রেকর্ডের কথা বলেন তাহলে বলবো সর্বনিম্ন তারা থার্ড হয়েছে। এর নিচে কিন্তু তারা কিন্তু লাস্ট ১০ বছরে কখনোই যায়নি। কিন্তু এবার কিন্তু তাদেরকে রীতিমতো লাস্ট ম্যাচ পর্যন্ত ফাইট করতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ স্পট ধরে রাখার জন্য। তো এই রিজনটা কি আসলে, যে কি হলো এই ম্যান সিটি? লাস্ট ২-১ বছর আগে কিন্তু এই ম্যান সিটি অনেক ভালো টিম ছিল এবং তাদের কিন্তু অন্য টিম ফেস করতে ভয় করতো। কিন্তু তারা কিভাবে এমন হলো যে এই লাস্ট এফএ কাপের ফাইনাল ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মতো ছোট ক্লাব, যে ক্লাব তাদের ১১৭ বছরের ইতিহাসে কখনো ট্রফি জিততে পারেনি, তাদের কাছে হেরে গেল। তো আসুন এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো দেখেন, ম্যান সিটির লাস্ট এই সিজন থেকে কিন্তু ঝামেলা শুরু হয়েছে। তো এই সিজনের শুরুতে কি হয়, রদ্রি, হ্যাঁ ব্যালন ডি'র উইনার রদ্রি, ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যান সিটির, তিনি কিন্তু এসিএল ইনজুরিতে পড়েন। যদিও রদ্রির ইনজুরির কারণে কিন্তু ম্যানচেস্টার সিটির ডাউনফল শুরু হয়েছে, এটা কিন্তু অনেকেই মনে করেন। কিন্তু শুধু রদ্রি না, এরকম আরো ২-১ জন প্লেয়ার আছে যাদের কি রোল তারা ঠিকভাবে পালন না করতে পারার ফলে কিন্তু ম্যান সিটির ডাউনফল শুরু হয়েছে। তো দেখেন, এই সিজনে কিন্তু ম্যান সিটি একটি ভালো প্লেয়ারকে হারায়। তার নাম হলো জুলিয়ান আলভারেজ। হ্যাঁ, এই জুলিয়ান আলভারেজ কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে বর্তমানে দুর্দান্ত সিজন কাটাচ্ছেন এবং তার কিন্তু ক্লাব ছাড়ার রিজন একটাই ছিল, তিনি গেম টাইম পাচ্ছিলেন না। তিনি কিন্তু একজন স্ট্রাইকার ছিলেন এবং তার জায়গায় কিন্তু হালান্ড খেলতেন। তো হালান্ডের জায়গায় কিন্তু তাকে পেপ গার্দিওলা কখনোই সুযোগ দিত না। যদিও তিনি বিগ ম্যাচে হালান্ডের চেয়েও ভালো পারফর্ম করে, কিন্তু তাকে কিন্তু মিডফিল্ডেও তিনি খেলাতে পারতেন। কেননা আলভারেজ কিন্তু এমন একজন প্রোফাইলের প্লেয়ার যে মিডে বলেন, উইঙ্গারে বলেন, তারপর স্ট্রাইকে বলেন, সাপোর্টিভ স্ট্রাইকে বলেন, সব জায়গায় খেলতে পারতেন। কিন্তু তিনি সেরকম গেম টাইম পাচ্ছিলেন না, যার ফলে কিন্তু তাকে সিটি ত্যাগ করতে হয়। এটি সিটির জন্য একটি বড় লস। আর তাছাড়াও রাইট ব্যাক, লেফট ব্যাকের কথা যদি আমরা আসি, লেফট ব্যাকে কিন্তু সিটির আগে থেকে অনেক সমস্যা ছিল। একবার আকেকে খেলাতে হচ্ছে, তারপর আকাঞ্জিও খেলছে, তারপর গাভার্দিওলকে খেলতে হচ্ছে। তো ভালো একটা লেফট ব্যাক কিন্তু ম্যান সিটির অবশ্যই দরকার। আর রাইট ব্যাকে যে ছিল কাইল ওয়াকার, অর্থাৎ রাইট ব্যাকের ওই পজিশনে কিন্তু তখন সিটির কাছে বিশ্বের সেরা ডিফেন্ডার কাইল ওয়াকার ছিল। কিন্তু কাইল ওয়াকারও কিন্তু ম্যানচেস্টার সিটি থেকে এসি মিলানে পাড়ি জমালো, যার ফলে তাদের ডিফেন্সও কিন্তু দুর্বল হতে শুরু করলো। আর তারা তখন একটি ডিফেন্ডারও সাইন করলো সিটি এই সিজনে, খুশনভ, উজবেকিস্তানের প্লেয়ার। কিন্তু সে কিন্তু ফার্স্ট ম্যাচে তার একটি ফুলের কারণে কিন্তু সিটিকে গোল হজম করতে হলো, যার ফলে তাকে কিন্তু খুব একটা টাইম দিচ্ছে না পেপ গার্দিওলা খেলানোর জন্য। আর মিডফিল্ডের কথায় আসি, মিডফিল্ডে মোটামুটি এখন পর্যন্ত ঠিকই আছে বলা যায়। কোভাসিচ আছে, গুন্দোগান আছে, তারপর রদ্রি তো এসিএল ইনজুরিতে পড়ছে। তো মিডফিল্ড মোটামুটি এখনো ভালোই আছে, এটা আমরা জানি। কিন্তু উইঙ্গারে যদি আপনি আসেন, আপনি যদি উইঙ্গারে দেখেন ফিল ফোডান লাস্ট ২-১ বছর আগেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছিল। সেই ফিল ফোডান কিন্তু বর্তমানে তার পারফরমেন্স কিন্তু ধারে কাছেও নাই এবং তার এই অফ ফর্মটি সিটির জন্য সিটির ডাউনফলের আরেকটি কারণ। আর হালান্ডকে আমরা তো জানিনি, হালান্ড বিগ ম্যাচে সবসময় ফ্লপ খেয়ে যায়। আর মিডফিল্ডের কথা যে বললাম, একজনের কথা মেনশন করতে ভুলে গেছি, তিনি হলো ডি ব্রুইনা। যে ডি ব্রুইনাও বর্তমানে ক্লাব ছাড়তে যাচ্ছেন। আর ডি ব্রুইনার কিন্তু অনেক বয়স হয়ে গেছে, তার কিন্তু আগের মতো খেলার অ্যাবিলিটি নাই, যেটা আমরা পিছিয়ে দেখতে পারতেছি। তো এখন একটা ভালো মিডফিল্ডার দরকার সিটির। আর সিটির যে এই সিজনটা একদম ডিজাস্টার, এটি কিন্তু বলার সুযোগ নেই। তারা কিন্তু এখনো টপ 4-এ আছে প্রিমিয়ার লিগে। তাদের আর ২টি ম্যাচ যদি জিততে পারে তারা, কিংবা একটি ম্যাচ ড্র, একটি ম্যাচ যদি জিততে পারে, তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে। আর চ্যাম্পিয়ন্স লিগে যদি তারা কোয়ালিফাই করে, তাহলে তাদের এই সিজনকে পুরোটা ডিজাস্টার না বললেও চলবে। কেননা হয়তো তারা এর পরের সিজনে রদ্রি আসবে, তারা নতুন করে সাইনিং করবে। ওমর মারমুশ, এই সাইনিংটা তাদের ভালোই হয়েছে। ওমর মারমুশ কিন্তু একজন ভালো স্ট্রাইকার এবং ক্যামেও খেলতে পারেন, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডও কিন্তু তিনি খেলতে পারেন। তো আশা করি নেক্সট সিজন থেকে এই সিটি আবারও আগের অপ্রতিরোধ্য সিটি হয়ে ফিরে আসবে। এটি তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।